আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচ এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এবং আজকের এই ক্লাসে আমরা জানার চেষ্টা করব পৌরনীতির দ্বিতীয় অধ্যায় কি কি কোশ্চেন আসে এবং এই কোশ্চেনগুলো যখন আমাদের পরীক্ষায় আসবে সেগুলোর উত্তরগুলো আমরা কিভাবে লিখব, এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। এবং তোমাদের যাদের পুরো পৌরনীতি বইটা দেখার পরে একটা ভয় সৃষ্টি হয় যে ভাই অনেক কিছুই তো ইম্পর্টেন্ট মনে হয়, বাট এটা আসলে লেখার সিস্টেমটা আমি বুঝতে পারতেছি না যে আসলে এটা আমি থিওরিক্যাল লিখব নাকি হচ্ছে আমি পয়েন্ট আকারে লিখবো, এই জিনিসটা আমি বুঝি না। আজকের এই ক্লাসটা করবা সকল সমস্যা দূর হয়ে যাবে। তাহলে চলো আমরা প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ পৌরনীতি সুশাসনের যে পরিচিতি আছে, সুশাসন পরিচিতি অধ্যায়টি আমরা আজকে পড়ব। তাহলে আমরা প্রথমে যে জিনিসটি খেয়াল করি সেটা হচ্ছে সুশাসনের ধারণা। তো সুশাসনের ধারণা এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কি ধরনের এমসিকিউ আসে। সো আমরা যদি দেখি যে সুশাসনের ধারণা ও সংজ্ঞা, প্রথমে সংজ্ঞা দেওয়া আছে যে সুশাসন হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তাহলে সুশাসন কি? সুশাসন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? যে এইখানে যত মানুষ আছে সবাই মিলে একটা ভোটাভুটি করবে বা কাউকে নির্বাচন করবে। সো এটাকে বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া, যা দায়িত্বশীলতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, আইন কানুন এবং অংশগ্রহণের উপর নির্ভরশীল। অবশ্যই দেখো, এখন জনগণ যদি তাদের দায়িত্বশীলতা ভুলে যায়, তাহলে কি আর শাসন কার্য বা সুশাসন প্রতিষ্ঠা হবে? অবশ্যই হবে না। 2 নাম্বার, যদি তারা কারো কাছে কোনো জবাবদিহিতা না দেয় তাহলে সুশাসন হবে না। কিভাবে? ধরো তুমি চুরি করো, প্রতিদিন তোমাকে ধরে মারবে, তুমি মারতে গেলে বললো যে আপনি আমাকে কেন মারবেন? সংবিধানের কোথায় লেখা আছে যে চুরি করা যাবে না? বলেন আমাকে কোথায় লেখা আছে? হ্যাঁ, আপনি যে আমাকে মারলেন এই জন্য আমি আপনাকে বিরুদ্ধে আমি মামলা করব। সো এই রকমের সে কথা তোমাকে বলতে পারে, কারণ তার যদি কোনো কি নাই, জবাবদিহিতা না থাকে, স্বচ্ছতা অর্থাৎ সে গরিব, হ্যাঁ, অথবা তার টাকা পয়সা নাই, এই টাইপের যদি সে হয়। দেন আইন কানুন সম্পর্কে যদি সে না জানে, তোরা একজন অজ্ঞ ব্যক্তি, সে আইন কানুন কিছুই বোঝে না, সে আফ্রিকার জঙ্গলে বসবাস করে, তাহলে তো সে আইন কানুন বুঝবে না, তাই না? স্বাভাবিক, এটাই হচ্ছে স্বাভাবিক। সো এবং অংশগ্রহণের উপর নির্ভরশীল, অবশ্যই। সো এই কয়েকটা বিষয়ের উপরই আমাদের সুশাসন নির্ভরশীল, কারণ এই কয়েকটা বিষয় যদি মিস হয়ে যায় তাহলে আর সুশাসন হবে না। দেন সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স আমরা কিন্তু যখন প্রথম অধ্যায় পড়াইছিলাম তখন ওইখানেও সুশাসন ছিল, আর দ্বিতীয় অধ্যায়টা সুশাসনের জন্যই বানানো হয়েছে। তাহলে আমরা জিনিসটা দেখলাম যে সুশাসনের যে ইংরেজি প্রতিশব্দ আছে সেটাকে বলা হয় গুড গভর্নেন্স। দেন গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা। গভর্নেন্স কেমন ধারণা? কোশ্চেন আসতে পারে, গভর্নেন্স কেমন ধারণা? গভর্নেন্স হচ্ছে এমন একটি ধারণা যেটাকে বলা হয় বহুমাত্রিক ধারণা। কেন? কারণ হচ্ছে আমরা এই জিনিসটা জানি যে এক এক দেশের সরকার এক একভাবে পরিচালিত হয়। কারো ইচ্ছা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কারো ইচ্ছা হয় রাজতান্ত্রিক প্রক্রিয়ায়, কারো ইচ্ছা হয় একাধিক প্রক্রিয়ায়, অর্থাৎ যে যেমন মন চায় সে সেমনভাবেই পরিচালিত হয়। তো আমরা যদি সহজভাবে বলি, কি বলি? যে গভর্নেন্স একটি বহুমাত্রিক ধারণা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা সঠিক হয়ে যাবে, বলো ঠিক কিনা? এরপর আমি যদি একটু ভালো করে তাকাই, আমি এখানে দেখতেছি গভর্নেন্স শব্দটি গুবার্নান থেকে এসেছে। গভর্নান কি? গভর্নান হচ্ছে একটা ল্যাটিন শব্দ যেটা এসেছে গভর্নেন্ট থেকে। যেটা কোথা থেকে এসেছে? গভর্নেন্ট থেকে, যার অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। কি করা? জাহাজ পরিচালনা করা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই গভর্নেন্স শব্দটি হচ্ছে একটা শব্দ, ল্যাটিন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। আর যদি বলা হয় কোন গ্রিক শব্দ থেকে আসছে, তাহলে আমরা বলবো কুরবান, অর্থাৎ কুবার্নান থেকে এসেছে, কুবার্নান। দেন গভর্নেন্স বা শাসন শাসন হলো মূলত রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। এটা একদম সত্য কথা, অর্থাৎ রাষ্ট্র যা করে সেটাই শাসন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, কর্তৃক অর্জন, ব্যবহার ও ব্যয় ব্যবস্থাপনাকে বলা হচ্ছে এইটা। এবং এখানে কিন্তু আমাদের সৃজনশীলের ক নম্বরে যে প্রশ্নগুলো আসে এখান থেকে আসার পসিবিলিটি বেশি। দেন আমরা পড়ছিলাম যে সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের দ্বারা প্রথমে উদ্ভাবিত হয় এবং আমরা জানি যে সুশাসনের সাথে সুপ্রত্যয় যোগে সুশাসন শব্দটি কি হয়েছে,
গঠিত হয়েছে, যেমন শাসনের সাথে প্রত্যয় যুক্ত করে সুশাসন হয়ে গেছে, তাই না? তারপর আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ব্যাংকের ভাষ্য অনুযায়ী সুশাসন হলো একটি কর্ম প্রক্রিয়া যেখানে একটি দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক সামাজিক সম্পদের সুষম ব্যবহার ক্ষমতা প্রয়োগ করা হয়। সুশাসনের গ্রাহ্যপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককর্নি। তিনি বলেন, সুশীল সমাজ ও রাষ্ট্র, সরকার ও আশ্রিত জনগণ, শাসক ও শাসকদের মধ্যে সম্পর্ককে বলা হয় সুশাসন। অর্থাৎ এই যে ম্যাককর্নি তিনি কি বলেন? তিনি বলেন যে একটা সুশীল সমাজ, এই সমাজটার মধ্যে কি করবে, যে সরকার থাকবে, সেই সরকার এবং জনগণ, এই জনগণ আর সরকারের মধ্যে যে একটা ভালো সম্পর্ক থাকবে, এই সম্পর্কটাকেই তিনি বলেছেন সুশাসন। এটা আসলে সত্য কথা, কারণ একটা সরকার আর হচ্ছে জনগণ, তাদের মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে তো আসলে তারা কোনো কিছু করতে পারবে না বা একটা দেশ সামনে অগ্রসর হবে না। দেন সুশাসনের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার, যেটা কিনা আমরা গত ক্লাসেও শিখেছি, এবং এই বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবা তোমরা, এবং এটা সৃজনশীলের গ নাম্বারে আসতে পারে। এরপর সুশাসনের কিছু আরও বৈশিষ্ট্য আমরা এখানে লিখে দিয়েছি, সেগুলো মাথায় রাখবা। এরপর সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব, কেন সুশাসন প্রতিষ্ঠা করা উচিত বা সুশাসন প্রতিষ্ঠা করলে আসলে কি হবে, সো এইগুলো ভালো করে মাথায় রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনার জন্য সুশাসন প্রয়োজন। এখন আসলে এগুলো যদি এতগুলো ব্যাখ্যা দিতে যাই, তোমার খামাখান সময় নষ্ট হবে। সব থেকে বেটার তুমি এখান থেকে 5টা বা 6টা পয়েন্ট মুখস্থ করবা, পরীক্ষা আসবে সুন্দর করে ওই যে আমি যেভাবে বলছি ওইভাবে লিখে দিবা, তাইলে ফুল নাম্বার পাবা। আর তুমি যদি এত বুঝে সুঝে এত কিছু পড়তে যাও তাহলে তোমার সময় নষ্ট হচ্ছে, নাম্বার কিন্তু সেইটাই। এবং এইখানে আসলে তেমন বোঝার কিছু নাই, এগুলো এমনিতেই পারা যায়। তারপরে সমস্যা সমাধানের উপায়, সুশাসন কিভাবে সমস্যা সমাধান করে, সেখানে অনেকগুলো উপায় লেখা আছে, প্রায় 21টা। সো এটাও তোমার সৃজনশীলের গ নাম্বারে আসতে পারে। তারপর আমরা দেখি যে এখানে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কি করণীয়। তো সরকার এত কিছু করতে পারে সুশাসন প্রতিষ্ঠার জন্য। সো এটা যদি তুমি ভালো করে মাথায় রাখো যে একটা সরকার সে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চায় একটা সমাজের মধ্যে, তাহলে তাকে প্রথমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ তাকে প্রথমে সংবিধান রচনা করতে হবে, যেখানে কিনা সে আইনটা কি করবে, বাস্তবায়ন করতে পারবে। 2 নাম্বার, জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং এমন একটা প্রশাসন তাকে গড়ে তুলতে হবে যেই প্রশাসন অবশ্যই সবার কাছ থেকে জবাবদিহিতা নিবে এবং নিজে জবাবদিহি দিবে। দেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, অর্থাৎ বিচার বিভাগ নিজের ইচ্ছা মতো চলতে দিতে হবে। এইভাবে চলতে দেওয়া যাবে না, যেই প্রশাসন যখন আসবে তাদের কথা মতো বিচার কার্য পরিচালনা হবে, সেইভাবে হইলে কখনোই দেশে শান্তি আসবে না। দেন গণমাধ্যম সমূহকে অবাধ তথ্য প্রবাহের সুযোগ করে দেওয়া। হ্যাঁ, এটা সত্য কথা। আমাদের দেশের গণমাধ্যমগুলো কি করে, দেখা যায় যে যেখানে মানুষ মারা যাচ্ছে 400 জন, সেখানে বলতেছে মানুষ মারা গেছে 70 জন, মানে মিথ্যা সংবাদ প্রচার করে। আবার যেখানে দেখা যায় যে হচ্ছে একটা জনসভায় লোক আসছে 500 জন, বলে যে আইসে 10 কোটি মানুষ, আইসে 5 কোটি মানুষ, আইসে 5 লাখ 10 লাখ মানুষ, এরকম বলে। অর্থাৎ মিথ্যা সংবাদ তারা প্রচার করে। অবশ্যই নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা পরিচালনা করতে হবে। অবশ্যই যদি কেউ সুশাসন গড়ে তুলতে চায় সমাজের মধ্যে একটা রাষ্ট্র, তাহলে অবশ্যই তাকে একটা নির্বাচন ব্যবস্থা পরিচালনার জন্য সুষম বন্টনবিহীন একটা নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হয়। এবং নারী পুরুষের বৈষম্য নিঃসারণ করা, অর্থাৎ নারী হইলেই যে তার কাজ করতে হবে না অথবা তাকে ঘরে বসে থাকতে হবে, এটা সত্য কথা, নারীদেরকে অবশ্যই ঘরে বসে থাকতে হবে। বাট এখানে যেই ব্যাপারটা বলছে যে নারী পুরুষের যে বৈষম্য আছে, যে নারীদেরকে কলেজে পাঠাতে দেয় না, স্কুলে পাঠাতে দেয় না, তাদেরকে শিক্ষা গ্রহণ করতে দেওয়া যাবে না, তো এই জিনিসটা খুবই দুর্ভাগ্যজনক। দেন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে আসলে দুর্নীতি দমন কমিশন গঠন করে লাভ নেই, কারণ যেটা আছে বাংলাদেশে দুর্নীতি দমন, হেরাই বড় দুর্নীতিবাজ। দেন দুর্নীতিবাজদেরকে কঠোর আইন প্রয়োগ করা। এখন এইটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যারা এটা নিয়ন্ত্রণ করে তারাই সব থেকে বেশি দুর্নীতিবাজ। তারপরে কি, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে, মানব উন্নয়ন নিশ্চিত করতে হবে। সো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। অর্থাৎ একটা রাষ্ট্র যদি চায় সুশাসন প্রতিষ্ঠা করতে, তাহলে অবশ্যই তাকে এই কয়েকটা বিষয়, প্রায় এখানে 21টা পয়েন্ট, এই 21টা পয়েন্ট তাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সো এই 21টা পয়েন্ট যদি কেউ বাস্তবায়ন করে তাহলেই একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা হবে। সো এই কথাগুলো সবাই বুঝতে পারছো। সো এখান থেকে সৃজনশীল কিভাবে আসতে পারে,
সো তোমাদেরকে এইখানেও একটা তো হোমওয়ার্ক দিতেই হবে, এই সৃজনশীলটা পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে সুশাসন কি? সুশাসন কি, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তো তোমাদের যে খ নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে সুশাসন বলতে কি বোঝায়? ক নম্বর প্রশ্ন, সুশাসনের গুরুত্ব। বর্ণনা করো, ঠিক আছে। দেন ঘ নাম্বার হচ্ছে এই যে এই প্রশ্নটা, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কি করণীয়? তা লিখো, ঠিক আছে। এই সৃজনশীলটা হচ্ছে বাড়ির কাজ। তো তোমরা হচ্ছে এই সৃজনশীলটা সুন্দর করে বাড়ির কাজটা করবা, করার পর আমাদের যে গ্রুপ আছে এইচএসসি বাডি, সেই গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে। তাইলে আশা করা যায় যে দ্বিতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসলে তোমরা উত্তরটা সুন্দরভাবে দিতে পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তৃতীয় ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।